লাস্ট কয়েকদিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যাচ্ছিল, এটাকে ঠিক এক্স্যাক্টলি অফিসিয়াল টার্মসে তো যুদ্ধ বলা চলে না, যে দ্বন্দ্ব দেখা যাচ্ছিল সেটা একেবারে সরাসরি থামিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত এবং পাকিস্তানের এই দ্বন্দ্বটাকে থামিয়ে দিল। প্রথমেই চলে যাব এই যুদ্ধ থামানোর পেছনে যে জিনিসটা আমাদের সামনে অফিসিয়ালি উঠে এসেছে, সেটা হচ্ছে একটা ডোনাল্ড ট্রাম্পের টুইট, যেটাকে কেন্দ্র করে সারা বিশ্ব বেশ যথেষ্ট মানে অবাক হয়ে গেছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টেনশন চলছিল সেটা রাতারাতি বন্ধ করে দিয়েছে এই টুইটের মধ্যে কি ছিল প্রথমে সেটা একটু আমরা যদি দেখে নিই। সেখানে ট্রাম্প টুইট করে বলছে যে after long nights of discussion, I'm pleased to announce that both the countries have decided for an immediate and complete ceasefire. মানে লং নাইটস অফ ডিসকাশনস, মানে অনেক কোন ধরে যে আলোচনা হচ্ছিল সেটার একটা সূত্র আমরা পাচ্ছি। আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে মেডিয়েট করছিল, সেটাও ওই টুইটে অংশ লেখা আছে। ইট হ্যাজ বিন মেডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস, ওটাও লেখা আছে। তারপরেই বলেছে তারপরে শুভেচ্ছা দুটো দেশকেই ট্রাম্প জানিয়েছেন, যে বলেছেন যে কনগ্রাচুলেশনস টু বোথ অফ দেম, কমন সেন্স অ্যান্ড গুড ইন্টেলিজেন্স হ্যাজ প্রিভেইলড। কমন সেন্স অ্যান্ড গুড ইন্টেলিজেন্স এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে পুরো বিশ্ব রাজনীতি, যে বর্তমানে যে পরিস্থিতি সেটা। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থেমে গেল কারণ কমন সেন্স অ্যান্ড গুড ইন্টেলিজেন্স অফ বোথ দ্য কান্ট্রিজ হ্যাভ প্রিভেইলড। এটা যদি আমরা একটু প্রেক্ষাপটটা দেখি, যে আজকে যুদ্ধ থেমে গেল এবং এই যুদ্ধ থামার ঠিক আগে কয়েকটা ঘটনাবলী যদি আমরা লক্ষ্য করি। আজকেই ছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর একটা মিটিং, যেখানে পাকিস্তান IMF এর দ্বারস্থ হয়েছিল একটা লোন স্যাংশন করানোর জন্য, এবং IMF সরাসরি প্রায় $1 বিলিয়ন লোন স্যাংশন করেছে, তাও আবার ক্যাশে। এটা বুঝতে হবে, ক্যাশে পাকিস্তানকে IMF প্রায় $1 বিলিয়ন এর লোন সংস্থান। 1 বিলিয়ন মানে কত? প্রায় বলতে গেলে 8,500 কোটি টাকার একটু বেশি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি ধরুন 9,000 কোটি টাকা। তাহলে 9,000 কোটি টাকা পাকিস্তানকে দেওয়া হয়েছে, কারণ IMF অফিসিয়ালি বলেছে there has been a significant improvement in the microeconomic conditions of Pakistan in spite of the challenging environment। মানে পাকিস্তানের মধ্যে একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট আছে, সেটা IMF স্বীকার করে নিয়েছে, এবং তার জন্য মাইক্রো ইকোনমিক একটা অগ্রগতি, মানে অর্থনীতির ক্ষেত্রে একটা যে অগ্রগতি দেখা গেছে পাকিস্তানের মধ্যে, সেটাতেও একটা স্বীকৃতি দিচ্ছে IMF। এবার IMF এর এই লোন স্যাংশনিং প্রসিডিওরটা কিভাবে ঘটলো, সেটা হচ্ছে পাকিস্তানকে আরো কিছুটা লোন দেওয়া হবে, মানে যেগুলো ট্রাঞ্চেসে, মানে কতগুলো কিস্তিতে কিস্তিতে পাকিস্তান পাবে, সেই লোনগুলো একটু টাইম লাগবে। এগুলো মানে প্রসিডিওরাল ডিলে হতে পারে, বা প্রসিডিওরাল যে টাইমটা লাগে সেটা লাগবে, কিন্তু ক্যাশে একটা 1 বিলিয়ন দিয়ে দেওয়া হবে। মানে 1 বিলিয়ন মানে 9,000 কোটি টাকা ক্যাশে পাকিস্তান এই মুহূর্তেই পেয়ে যাবে, এবং সেটা কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যে এইটা কিভাবে প্রসিডিওরটা স্যাংশনটা কিভাবে হলো। মনে রাখতে হবে, ভারত ছাড়া এখানে আরো 24টা দেশ রয়েছে, ভারত পাকিস্তান বাদ দিলে। তাহলে ভারত ছাড়া 24টা দেশ এখানে কনসেনসাস দিয়েছে। কনসেনসাস মানে সহমতির ভিত্তিতে এই লোনটা স্যাংশন করা হয়েছে। সহমতিটা কিভাবে হলো? এত বড় জিনিসের একটা সহমতি, আর ভারত এটাতে এগেনস্টে গেল না কেন? অনেক জায়গায় অফিসিয়াল রিপোর্টসে দেখা যাচ্ছে যে ভারত এই যে লোন স্যাংশন হয়েছে IMF এর, সেটাতে মানে এগেনস্টে ভোট করেনি, কিন্তু অ্যাকচুয়াল IMF এর রুলস অনুযায়ী আপনি একটা অ্যাজ এ কান্ট্রি ইউ ক্যানট ভোট এগেনস্ট দ্য স্যাংশনিং অফ দ্য লোনস অফ দ্য ফিনান্সিয়াল গ্র্যান্ট। মানে আপনি অর্থনৈতিক কোনো সাহায্য যদি কোনো দেশকে দেয় IMF, সেক্ষেত্রে অন্য কোনো দেশ কখনোই তার বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারবে না। আপনি যদি চান, ইফ ইউ উইশ, you can vote in favor of the granting the financial aid, অথবা you will have to abstain। IMF এর রুল বলছে যে আপনাকে এই ভোটিং প্রসিডিওর থেকে বাইরে থাকতে হবে, অথবা আপনি চাইলে ভোটিং প্রসিডিওরের মধ্যে থেকে এটাকে সমর্থন দিতে পারেন। এটা হচ্ছে বিষয়টা। মানে সহজ করে যদি আমরা একটু সরলীকরণ করে নিই, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে 9,000 কোটি টাকা দিয়ে পাকিস্তানকে এখন সরাসরি বলা হয়েছে যে এবার ভাই যুদ্ধ থামাও, এসব যুদ্ধ করে আর কোনো লাভ নেই, এবার টাকাটা দিলাম, এই 9,000 কোটি টাকা দিয়ে পাকিস্তানকে যুদ্ধটা সরাসরি থামিয়ে দেওয়া হলো। এই হচ্ছে একটা বিষয়। এবার IMF এর ভোটটা তাহলে কে দিল? এই IMF এর সব থেকে বেশি ভোটিং রাইটস রয়েছে, 16.6% ভোটিং রাইটস রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কাছে। এছাড়াও জাপানের কাছে রয়েছে, চায়নার কাছে 6% ভোটিং রাইটস রয়েছে। সুতরাং অ্যাকচুয়ালি IMF এর যে সিদ্ধান্ত হয়, তার পুরো সিদ্ধান্তটাই কন্ট্রোলিং পাওয়ার রয়েছে আমেরিকার হাতে। আমেরিকা চাইলে IMF এর যে কোনো সিদ্ধান্ত যেদিকে ইচ্ছা নিয়ে যেতে পারে, কারণ ওদের কাছে সব থেকে বেশি মেজর ভোটিং রাইটস রয়েছে। বোঝাই যাচ্ছে যে US গভর্নমেন্ট বা মার্কিন প্রশাসনের একটা বড় হাত ছিল এই লোনটা স্যাংশন করানোর ক্ষেত্রে, এবং ওটা ওই শর্তেই হয়েছে যে সঙ্গে সঙ্গে যুদ্ধটা ভাই থামিয়ে দাও। এটা হচ্ছে বিষয়।
আর একটা জিনিস এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্প যে এই আধুনিক পৃথিবীর একটা দারোগা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আধুনিক পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের কথাকে অস্বীকার করার মতো ক্ষমতা বলতে গেলে কার্যত কোনো বিশ্বের কোনো দেশেরই নেই। আসলে অ্যাকচুয়ালি 29 ট্রিলিয়নের একটা ইকোনমি, 29 ট্রিলিয়ন যে ইকোনমিকটার সাইজ, এত বড় অর্থনৈতিক শক্তিকে কেউ মানে সাইড লাইন করে দিতে পারে না। এই আমাদের যে বর্তমান যে ওয়ার্ল্ড অর্ডারটা রয়েছে, যা জিও পলিটিক্স, এই পুরোটাই গভর্ন করে এইরকম একটা ইকোনমিক সিস্টেম। এই ইকোনমিক সিস্টেমে কারোর ভালো লাগুক বা না লাগুক, এখানে ন্যাশনালিজম যেমন অনেকটাই ব্যাকফুটে চলে যায়, এখানে যেমন কোনো ধর্মীয় বিষয়ও নেই, এর মধ্যে কোনো পলিটিক্যাল কনসিডারেশনও নেই। এখানে একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে স্মুথ রানিং অফ দ্য ইকোনমিক্স অ্যান্ড মেকিং প্রফিটস। আপনারা যদি ইউএসএ তে যান তাহলে আপনারা দেখতে পাবেন ম্যানহাটন বা নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার রয়েছে, ট্রাম্প টাওয়ার। সেই বিল্ডিং গুলো দেখলেই মানে আশ্চর্যান্বিত হয়ে যেতে হয় যে ট্রাম্প নিজেই একটা ভীষণ রকমের বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং সে কোনোভাবেই চাইবে না যে পৃথিবীতে এমন একটা বিশেষ করে মার্কেটে, তার যে কনজিউমেবল মার্কেট, সেই কনজিউমেবল মার্কেট যদি একটু ডিসরাপ্টেড হয়, তাহলে নিশ্চিতভাবে মার্কিন যে সংস্থাগুলো আছে তাদের পক্ষে ব্যবসা বাণিজ্য করাটা খুব কঠিন। আর আমেরিকার যে প্রথম যে ফার্স্ট ইউএস স্টক এক্সচেঞ্জ বা ন্যাসডাকে যে প্রথম যে 7টা কোম্পানি রয়েছে, তাদের পুরো বাজেটটাই ভারতবর্ষকে একটা বড় অংশ জুড়ে রয়েছে। কিরকম, যেমন আমরা প্রথমের দিকে যদি দেখি তাহলে দেখবো অ্যাপেলের কিন্তু ভারতে একটা বড় বাজার রয়েছে। অ্যাপেলে যেমন চায়নাতে একটা বড় বাজার রয়েছে, তেমন ভারতেও কিন্তু বড় বাজার রয়েছে অ্যাপেলে। তারপরে সেকেন্ড কোম্পানি হচ্ছে অ্যালফাবেট মানে গুগল, মানে থার্ড কোম্পানি হচ্ছে মানে সেই অ্যালফাবেটই, মানে বলতে গেলে আমরা ইউটিউবের কথা বলি, আমরা ইউটিউব, গুগল, ফেসবুক, এইভাবে মাইক্রোসফট, মানে এইভাবে কোম্পানিগুলো আসছে। এবং ইলনের কোম্পানি, ইলন মাস্কের কোম্পানি টেসলা, যে হয়তো সম্ভাব্য এই দেখা যাবে যে আপনারা হয়তো দেখতে পাবেন এই যুদ্ধের কিছু পরেই ইলন মাস্ক হয়তো ব্যাঙ্গালোরে কোনো প্রোডাকশন ইউনিট মানে ফেসিলিটি খুলছে, মানে ব্যাঙ্গালোরে হয়তো দেখা যাবে টেসলা চলে এলো ভারতবর্ষে। অর্থাৎ ভারতের এই যে বিশাল মার্কেট, এই যে বিশাল বাজার, সেটা কিন্তু ইউএস ইকোনমির জন্য একটা বিশাল বড় কনজিউমেবল বাজার। এবং ভারতের ঘরে ঘরে যেভাবে মানে কনজিউম করা হয় এই ইউএস এর বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট, বিশেষ করে গুগল, বিশেষ করে ফেসবুক, বিশেষ করে অ্যাপেল, যেভাবে মানে ঘরে ঘরে প্রতিটা মানুষ এটাকে কনজিউম করে, এই প্রোডাক্টের বিভিন্ন, এই প্রোডাক্ট হয় প্রোডাক্ট না হলে সার্ভিসেস, এগুলো আমরা কনজিউম করি। এবার সেই বাজারে যদি একটা ডিসরাপশন হয়, সেই বাজারে যদি সন্ধ্যে 6টার পর রাত 7টার পর যদি এরকম ড্রোন আসে এবং যদি আলো নিভিয়ে দেওয়া হয়, তাহলে ডিসরাপশন তো সেই মার্কেটের বটেই। সেই জন্য যারা এটা করছিল তাদেরকে সরাসরি বলেছে, ভাই এসব এখন আর করা যাবে না, এইসব যুদ্ধ মানে এটা তো যুদ্ধ নয় অ্যাকচুয়ালি, এই ধরনের মিলিটারি অ্যাগ্রাভেশন, এইখানে তুমি দুটো F-16 ফাইটার জেট চালিয়ে দিলে, এইগুলো ভারতের সঙ্গে এখন এইসব করার সময় নয়। কারণ এই মার্কেট ইকোনমিক্সকে কোনোভাবেই তুমি এমন কিছু করতে পারো না যেটা তোমার সব ডাইমেনশনটা নষ্ট হয়ে যাবে। মার্কেট ইকোনমিক্সের যে ডাইনামিক্স যেভাবে চলছে বিশ্ব অর্থনীতি, সেটাতে ডিসরাপশন হবে, এটা কিন্তু এরা চায় না কোনোভাবেই। সুতরাং এটা ওই জন্য যুদ্ধটা আপাতত থেমে গেল। এবার ভারতের কি লাভ হলো কি লোকসান হলো সেটা তো ডিফেন্স এক্সপার্টসরা বলবে, কিন্তু অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব দিক থেকেই ভালো, শুভবুদ্ধির মানে উদয় হয়েছে দুটো তরফে। বলে দিয়েছে তো, কমন সেন্স হ্যাজ প্রিভেইল। কমন সেন্স মানে, কমন সেন্স কি বোঝায় আমাদের? কমন সেন্স বোঝায় যে মিলিটারি অ্যাগ্রাভেশন, জমি দখল বা টেরোরিজমকে ফান্ডিং করা, টেরোরিজম করা, এগুলো কিন্তু কোনো কমন সেন্স হতে পারে না। আধুনিক পৃথিবী এই ভিত্তিতে চলতে পারে না যে আমি একটা টেরর ক্যাম্প চালাবো, বা আমি একটা টেরোরিজম করব, বা আমি একটা কোনো দেশের একটা ল্যান্ড নিয়ে নেবো, বা একটা মিলিটারি অ্যাগ্রাভেশন করবো, মানুষকে একটুখানি ডিসরাপশনের মধ্যে রাখবো, বা কাউকে একটা নিউক্লিয়ার থ্রেট দেবো। এইটা কিন্তু আধুনিক পৃথিবীর ডাইনামিক্স হতে পারে না। এটার জন্য কমন সেন্স চাই। কমন সেন্স মানে কি? যারা পৃথিবী চালায়, মানে এই যে মানে ক্যাপিটালিস্ট সোসাইটি, ক্যাপিটালিস্ট কোম্পানি যেভাবে পৃথিবী চালায়, সেটা হচ্ছে তাদের কনজিউমেবল মার্কেট, তারা খাবে, তারা ঘুমোতে যাবে, তারা উঠবে, তারা প্রোডাক্ট এবং সার্ভিসেস কনজিউম করবে, তারা প্রফিট তুলে এনে জেনারেট করে কোম্পানিগুলোকে দেবে। এইভাবেই চলে এই ইকোনমিক্স, এবং সেটাই চলবে, এটাই হচ্ছে কমন সেন্স। আর একটা বলেছে যেটা গুড ইন্টেলিজেন্স। এই গুড ইন্টেলিজেন্স শব্দটার মধ্যে লুকিয়ে আছে, গুড ইন্টেলিজেন্স মানে, গুড ইন্টেলিজেন্স ইজ নাথিং অ্যাবাউট ইউ শুড have to be a very intelligent person to understand that making profit is far more important than going into a different country and making military aggravation। মানে মিলিটারি অ্যাগ্রাভেশন করার থেকে তোমার প্রফিট করা অনেক বেশি দরকার, সেটা বোঝার জন্য তোমার একটা গুড ইন্টেলিজেন্স হবে। এটা একটা সুন্দর বুদ্ধিমত্তা। সুন্দর বুদ্ধিমত্তার উদাহরণ ভারত যেমন দিয়েছে, পাকিস্তানও দিয়েছে। পাকিস্তান দিয়েছে বলতে, পাকিস্তানের যে মার্কেট আমেরিকার কাছে খুব সিগনিফিকেন্ট তা কিছু না। 29 ট্রিলিয়ন ইকোনমির একটা দেশ, যেখানে প্রথমে 7টা যে কোম্পানি আছে, যেটা পৃথিবীর যে কোনো দেশের মানে জিডিপির থেকে বড়, বেশি বড়। তাহলে এই যে জায়গাটা, এটা যে পাকিস্তানের জন্য খুব একটা মানে সিগনিফিকেন্ট জায়গা তা না, কিন্তু আসলে ভারতের পাশে রয়েছে তো পাকিস্তান। তাহলে ওরা যদি ভারতকে ডিস্টারবেন্স করে, সন্ধ্যেবেলা 6টার পর যদি সব জায়গায় আলো নিভিয়ে দিতে হয়,
তাহলে তো খুবই মুশকিল। এই যে ব্ল্যাক আউট ইজ ডেফিনেটলি নট এ ভেরি গুড কন্ডিউসিভ সিচুয়েশন ফর মেকিং ইকোনমিক ডেভেলপমেন্ট। এই আর একটা জিনিস যেটা রয়েছিল সেটা হচ্ছে আজকে সকাল থেকে একটা রিউমার তো বাজারে এরকম ফগ অফ ওয়ার শোনা যাচ্ছিল, যুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন রকমের তথ্য। আজকে সকাল থেকে শোনা যাচ্ছিল যে জামনগর, গুজরাটের জামনগরে নাকি ব্ল্যাক আউট করা হবে। এবার সকালবেলার খবর গুজরাটের জামনগরে ব্ল্যাক আউট করা হবে। মনে রাখবেন গুজরাটের জামনগর যদি ব্ল্যাক আউট করা হয়, এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অয়েলের মানে অয়েল ফেসিলিটি রয়েছে, সেখানে আদানি মুন্দ্রা পোর্ট রয়েছে, এবং এছাড়াও আর্সেনাল মিত্তলের ইন্ডাস্ট্রি রয়েছে জামনগর যদি বন্ধ করা হয়, এটা হচ্ছে ভারতের জন্য একটা বড় ইকোনমিক সেটব্যাক। আর আম্বানি মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং তার কর্ণধার আম্বানি সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। তার ছেলের বিয়েতে মার্কিন মুলুকের সমস্ত বড় বড় কোম্পানির সিইওরা এসেছিল। জুকেরবার্গ এবং তার স্ত্রী এসে আনন্ত আম্বানির হাতে ঘড়ি দেখে বলেছিল, বাবা তুমি এত সুন্দর ঘড়ি পরো, অবাক হয়ে গেছে। আর মনে রাখবেন মার্ক জুকেরবার্গ ফেসবুকের ওনার, এবং সে দেখা যাবে যে গ্লোবালি প্রথম 4টে কোম্পানির মধ্যে ফেসবুক রয়েছে, এবং সেখানে তার কাছে ডোনাল্ড ট্রাম্পকে ইনফ্লুয়েন্স করা, ট্রাম্পের যে এই যে মানে প্রো ইন্ডাস্ট্রিয়ালিস্ট লবি, এটাকে ইনফ্লুয়েন্স করা কোনো ফ্যাক্টরই নয়। সুতরাং আম্বানি ছেলের বিয়েতে এসে জুকেরবার্গ 4 দিন ছিল। আমেরিকার বড় বিখ্যাত পপ তারকা যারা রাহিনা হোক বা এরা এরকম পপ তারকারা এখানে এসে পারফর্ম করে গেছে আনন্ত আম্বানির বিয়ের সময়। সুতরাং এটা একটা ম্যাসিভ ইভেন্ট। মানে সেই তাদের কোম্পানি, তাদের এই যে জামনগরের এই যে ফেসিলিটি, সেই জামনগরের ফেসিলিটি ব্ল্যাক আউট হয়ে যাবে কি না পাকিস্তান ড্রোন আনা করতে পারে, এইটা হওয়ার আগে এটা যে রাতারাতি বন্ধ হবে সেটা তো খুব মানে স্বাভাবিকই ছিল, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মেডিয়েটও করে দিয়েছে। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, আরেকটা যদি আমেরিকার জন্য ভারতের বাজার যেমন ইম্পর্টেন্ট, আমেরিকার জন্য আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চায়নার যে ইকোনমিক গ্রোথ। মানে চায়না এখন আপনারা যদি খেয়াল করেন যে আফটার করোনা চায়না কিন্তু তার নিজের পজিশনটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে, অনেকটা পরিবর্তন ঘটিয়েছে। ঠিক কিরকম? চায়না তার যে দেশের এই যে একটা রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ারের মধ্যে চায়না থাকতো, এবং তাতে চায়না হিউজ ইমপ্রুভমেন্ট করেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে হিউজ, এবং চায়না আস্তে করে তার নিজের দেশের দরজাটা বহির্বিশ্বের জন্য খুলে দিচ্ছে। দেখবেন অনেক ভারতীয়রা কিন্তু চায়নাতে যাচ্ছে, গিয়ে ব্লগ বানাচ্ছে, এবং তারা দেখে সাংহাই, বেজিং এই সমস্ত শহরগুলো দেখে তারা অবাক হয়ে যাচ্ছে যে চায়না এতটা এগিয়ে গেছে। সুতরাং চাইনিজ ইকোনমিও কিন্তু, চাইনিজ গভর্নমেন্টও কিন্তু বুঝতে পেরেছে যে আমরা যতই সোশ্যালিস্ট হই না কেন, আমরা যতই সমাজতন্ত্রের কথা বলি না কেন, অর্থনীতি, ট্যুরিজম এবং অর্থনীতি রিলেটেড যে জিনিসগুলো, সেগুলোকে যদি আমরা ফস্টার না করতে পারি, তাহলে এই আধুনিক পৃথিবীতে আমাদের সিগনিফিকেন্স কমে যাবে, তাৎপর্য কমে যাবে। আর এই সাউথ ইস্ট এশিয়ার চায়নার এই যে মানে চায়নার এই যে প্রভুত্ব বা চায়নার যে সুপ্রিমেসি, এটা কমানোর জন্য কমাতে পারে অ্যাকচুয়ালি একটাই শক্তি, সেটা হচ্ছে এই ইন্ডিয়া, ভারতবর্ষ। আর আমেরিকা সেটা জানে। চায়না তো আমেরিকার ডিরেক্ট কম্পিটিটর ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে, অন্য কিচ্ছু না। ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে চায়না সারপাস করে যেতে পারে আমেরিকাকে। সেটা আমেরিকান মানে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমেরিকান যারা ইনভেস্টার, তারাও জানে যে চায়নার মধ্যে সেই পোটেনশিয়াল আছে যে আমেরিকাকে সারপাস করে যেতে পারে। সুতরাং এই সাউথ ইস্ট এশিয়ায় যদি চায়নাকে থামাতে হয়, তার যে সব থেকে স্ট্রংগেস্ট কম্পিটিটর সেটা হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ, তার ওপরে যেন কোনো আঁচ না আসে। এটা একদম পরিষ্কার বিষয় যে পাকিস্তান যেগুলো করছিল, আসলে ভারতের অর্থনীতি হোক বা ভারতের এটা একটা ডিসরাপশন তৈরি করা। সন্ধ্যা 8টার পর এই ধরনের ব্ল্যাক আউটস, এই ধরনের ড্রোন ওড়ানো, হ্যাঁ, এই ধরনের ড্রোন দিয়ে একটা ছোট্ট করে বিস্ফোরণ করে দেওয়া, এই ধরনের জিনিসগুলো এটা অর্থনীতির জন্য সাস্টেনেবল নয়। সেই জন্যই ন্যাচারাল কথা যে ভারতের অর্থনীতি যেন স্মুথ চলে, যাতে চায়নার সাথে ডিরেক্ট একটা কম্পিটিশন এই সাউথ ইস্ট এশিয়ার এই বাজারেই যেন হয়ে যায়, সেইটা কিন্তু আমেরিকা ভীষণভাবে চায়। সুতরাং ভারতের এই বাজার যেমন দরকার, ভারতের ইকোনমিক গ্রোথটাও আমেরিকার দরকার, কারণ না হলে আমেরিকার ডিরেক্ট কম্পিটিটর চায়না সরাসরি গিয়ে আমেরিকাকে স্ট্রাইক করবে। ভারত পাকিস্তান এই যুদ্ধে যদি অংশগ্রহণ করে যদি লেগে থাকে, ভারত যদি এখন এই যুদ্ধের মধ্যে সারাদিন যদি যুদ্ধ এইসব ব্যাপারের মধ্যে মানে ইনভলভ হয়ে যায়, তাহলে ভারতের ইকোনমিক গ্রোথ একেবারেই পিছিয়ে পড়বে। কোনো দেশই মানে অ্যাকচুয়ালি ভারত যেভাবে গ্রো করছে এখন, তাতে একটা যুদ্ধ ভারত অ্যাফোর্ড করতে পারে না, এবং যুদ্ধ করেওনি, ডিক্লিয়ারও করেনি। পাকিস্তানের কিছু টেরর ক্যাম্প ছিল, সেগুলোকে ডিস্ট্রয় করে ডেমলিশ করেছে, তার এগেইনস্টে পাকিস্তান কিছু রেসিপ্রোকেট করেছে। মানে পাকিস্তানেরও একটা বাধ্যবাধকতা আছে, ওখানকার যে গভর্নমেন্ট, ওদের তো একটু রেসিপ্রোকেট করতেই হবে, নাহলে তো পাবলিকের সমর্থন হারাবে। সুতরাং ওটাও রেসিপ্রোকেট করেছে, ভারত তার একটা যোগ্য জবাব দিয়েছে। বিষয়টা ঠিক এইটুকুই, এবং এই যুদ্ধ থেমে গেল, যান ভালোই হয়েছে। এটার থেকে পরিষ্কার হয়ে গেল যে আধুনিক পৃথিবীতে কেউ কারো দেশ, কোনো ল্যান্ড অ্যাগ্রাভেট করতে পারবে না, এটা পরিষ্কার। সুতরাং আধুনিক পৃথিবীতে যদি কারোর যদি কোনো সুপ্রিমেসি প্রমাণ করার থাকে, একটা ভাবেই সুপ্রিমেসি প্রমাণ করা যাবে, সেটা হচ্ছে
ব্যবসা করো, অর্থনীতিকে চাঙ্গা করে তোলো, ব্যবসা এবং অর্থনীতির মাধ্যমেই কিন্তু একমাত্র এটা এটা তৈরি হবে। এবং প্রফিট মেকিং যে কোম্পানিজ গুলো, তারা কোনোভাবেই তাদের প্রফিট ছাড়তে রাজি নয় এবং তারাই সব কন্ট্রোল করে। এটা একদম আবারও পরিষ্কার হয়ে গেল। আপনাদের কি মনে হয় কি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থেমে যাওয়ার পেছনে কি কি আর কারণ থাকতে পারে? কমেন্ট বক্স খোলা রইল, আপনারা সবাই কমেন্ট করতে পারেন।